তাহলে মূল যে রোগটা এটা কোনো ব্লাড ক্যান্সার না, কিছুই না। এই রোগে জীবনযাপন, চলাফেরা, স্বাভাবিক জীবনযাপন, বাচ্চা নেওয়া সবকিছুই চলমান। তার মূল রোগ হচ্ছে এই রোগ, সেটা হচ্ছে হেমোফিলিয়া এ। তার মাইল্ড ফর্মে, এটা আসলে বিরল রোগ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আসলে ক্যান্সার না বা এরকম ভয়ানক কিছু না, তার জন্য তার স্বাভাবিক জীবনযাপন হ্যাম্পার হবে। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমি এখন পরিচয় করিয়ে দিচ্ছি যে আমাদের এক পেশেন্ট, বা আপনারা অলরেডি হয়তো দেখে থাকবেন যে টিকটক বা যে অনলাইন মিডিয়া গুলোতে আছে, খুব রিসেন্টলি তাকে নিয়ে প্রচুর আর কি কন্টেন্ট ক্রিয়েট হয়েছে এবং সেগুলো প্রচার হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, আমি ডাক্তার মোহাম্মদ মারুফুল হাসান, রক্তরোগ মেডিসিন এবং থ্যালাসেমিয়া ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ। আপনারা জানেন আমি রাজশাহীতে আছি, রাজশাহী পপুলারে বসি। তো আমার একটা সংস্থা আছে, মানব কল্যাণ সংস্থা, আস্থাবর মানব কল্যাণ সংস্থা। সেখানে অনেকগুলো ডাক্তার আছে, প্লাস কিছু আছে আর কি, ওরা আর কি এই কাজ করে। তো আমাদের এটা আমার সাথে সভাপতি যে নাফিজ হোসাইন আছে পাশে আমার। তো সে যখন বললো স্যার এরকম একটা ঘটনা ঘটছে যে এরকম খুব হইছে, মানুষজন বলতেছে ব্লাড ক্যান্সার। তাও অ্যাজ এ ব্লাড ক্যান্সার স্পেশালিস্ট আমার তখন মনে হয়েছে ওকে, তাহলে ঈদের সামনে ঈদ আছে, আমরা ওই ছুটিতে একটু যাই, যে দেখি কিভাবে তাকে হেল্প করা যায়। আমাদের মূল পরিকল্পনা ছিল যে তাকে পরীক্ষা নিরীক্ষা চিকিৎসাতে কতটুকু হেল্প করা যায়। ইভেন আমি বিকন ফার্মাসিউটিক্যালের একজন প্রতিনিধি আসছি, যদি তার আল্লাহ না করুক ব্লাড ক্যান্সার হয়েই যায়, তাহলে আমরা তাকে কিভাবে কম খরচে, ইভেন সে যদি ঢাকায় চিকিৎসা নেয় তাহলে কিভাবে ওষুধ দেওয়া যায়, ঢাকা যদি রাজশাহীতেও চিকিৎসা নেয় কম খরচে কিভাবে ওষুধ দেওয়া যায়, প্লাস পরীক্ষা নিরীক্ষা সাপোর্ট দেওয়া যায়, এইভাবে চিন্তা করে আসছিলাম। কিন্তু আমরা ক্লিয়ার জানতাম না তার কিন্তু ব্লাড ক্যান্সার। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্নভাবে তাকে উপস্থাপন করেছে, কেউ বলেছে বিরল, কেউ বলেছে ব্লাড ক্যান্সার। তো সব মিলে একটা ছিল, এই জন্য আমরাও কনফিউজ ছিলাম আসলে কি ব্লাড ক্যান্সার কিনা, ব্লাড ক্যান্সার হলে আমরা কি করব, না হলে মানুষের সামনে রিয়েল সিনারিওটা সে তুলে ধরা, এবং তার পরিবারও এটাকে সাপোর্ট করছে। এই তো সেই হিসেবে আমি আসছি। আসার পরে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তারা দেখে আমাকে চিনে ফেলছে, দেখা যাচ্ছে যে সে আমারই পেশেন্ট, সে আমাকে দেখায় আসছে অলরেডি কিছুদিন আগেই, পপুলারে যে দেখায় আসছে। তো ভালো হলো, তার মানে কেসটা সম্পর্কে আমি পুরোপুরি জানি। এখানেও একটু জিনিস বলে রাখি, তাদের একটা উদ্দেশ্য ছিল, আপনারা জানেন কিনা যে এটাও আপনাদের বলি, সেটা হচ্ছে সমাজসেবা অফিস থেকে, তার মানে আমাদের সমাজ কল্যাণ অধিদপ্তর যেটা আছে বা মন্ত্রণালয়, সেখান থেকে প্রতি বছর কিছু বিরল রোগের জন্য, এর মধ্যে আছে থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার, এরপরে আছে অন্যান্য ক্যান্সার এবং কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, এইসব রোগীদের জন্য প্রতি বছরে 50,000 টাকা করে সরকার দেয়, সকল কাগজপাতি ঠিক থাকলে, বিশেষজ্ঞ ডাক্তার সত্যায়িত করে তারপরে দেয়। তো এইটা বিরল রোগ, তার যে রোগ তার জন্য তারা গিয়েছিল। তো তার জন্য গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিরল রোগ হলেও তারটা আসলে এই 6টা রোগের মধ্যে নাই, যার কারণে আমি তাদেরকে বলেছি যে এটা আমার পক্ষে সিগনেচার করা সম্ভব না। যদি আমার ওই 6টার ক্যাটাগরিতে পড়তো তাহলে আমি অবশ্যই, এই যে সেই সমস্যা বাড়ি আমি বলেছিলাম, হ্যাঁ আচ্ছা সমস্যা আমাকে বলেছিল। তো আমি বলেছিলাম যে ক্যাটাগরিতে পড়লে এটা নিয়ে কোনো ঝামেলা নেই, আমি করে দিই, কিন্তু ক্যাটাগরিতে না পড়লে এটা আমার পক্ষে আসলে করা সম্ভব নয়। তো এসে এই যে আমার এখন আপনারা দেখতে পাচ্ছেন, তো আসার পরে আর কি চিনে ফেললাম, এবং সে আমার কাছে আসছিল। এখন আমি রিয়েল সিনারিওটা বলতে চাই, তার রোগটা কি। মূলত তার রোগ ছিল হেমোফিলিয়া। হেমোফিলিয়া কি রোগ, এটা হচ্ছে এক ধরনের ব্লিডিং ডিসঅর্ডার, মানে হচ্ছে আপনার আমাদের শরীরে যে বিভিন্ন মেকানিজম চলে, আমাদের শরীরে তার মানে ব্লাড আছে, ব্লাডে বিভিন্ন কম্পোনেন্ট আছে, এর মধ্যে প্লাজমার মধ্যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর, এটা হচ্ছে ফ্যাক্টর 8, 9, এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এই ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য যে রোগ হয় তাকে বলে হেমোফিলিয়া। এটা একটা রাজকীয় রোগ। কেন? কারণ ইংল্যান্ডের রানীর এই রোগ প্রথম ধরা পড়ে, তারপর থেকে এই রোগের জন্য সারা বিশ্বে তারা সেইভাবে আর কি খুব এই ফ্যাক্টর রিপ্লেসমেন্টের জন্য ফ্রি চিকিৎসা, বা কিভাবে এটাকে তার মানে একটা রিসার্চ এর মতো করে সেই জিনিসগুলো চলমান। সাথে সাথে এই ফ্যাক্টরগুলো যে আমাদের মতো যে অনুন্নত দেশগুলো আছে সেইগুলোতেও আর কি ফ্রি দেয়, যার কারণে আমরা কিছু রুগী, এই ধরনের রুগীদেরকে সেবা দিতে পারি। কারণ এটা খুবই ব্যয়বহুল, দেখা যাচ্ছে একটা 500 ইন্টারন্যাশনাল ইউনিট ফ্যাক্টরের দাম প্রায় 10,000 টাকা, খুবই ব্যয়বহুল। তো এই ধরনের জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে অনুদান হিসেবে পাই, সেগুলো সাপোর্ট দিতে পারি। তো মূল কথা হচ্ছে তার মূল রোগ হচ্ছে এই রোগ, সেটা হচ্ছে হেমোফিলিয়া এ। তার মাইল্ড ফর্মে, এটা আসলে বিরল রোগ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আসলে ক্যান্সার না বা এরকম ভয়ানক কিছু না, তার জন্য তার স্বাভাবিক জীবনযাপন হ্যাম্পার হবে। এবং তার যেহেতু আমি যে কাগজপাতি দেখেছি, আমার এখানে লেখা আছে হেমোফিলিয়া মাইল্ড ফর্ম, 3টা টার্ম আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, একটা মাইল্ড। তো এটাতে সাধারণত যে অকেশনাল একটু ব্লিডিং হতে পারে, বা আমার যে গিরা বা মাংসপেশিতে ফুলে যাওয়া, এই ধরনের টুকটাক সমস্যা হয়। এছাড়া এটা কিন্তু বড় ধরনের সমস্যা। মিমের রোগ সম্পর্কে আমি একটু বলি, পরে মিম বলবে। মিমে তাহলে মূল যে রোগটা, এটা কোনো ব্লাড ক্যান্সার না, কিছুই না। এই রোগে জীবনযাপন, চলাফেরা, স্বাভাবিক জীবনযাপন, বাচ্চা নেওয়া সবকিছুই চলমান। আমরা যেসব সাধারণ মানুষ আছে, আমাদেরও তো জ্বর, সর্দি, কাশি মাঝে মাঝে হয়, কারোর একটু নাক দিয়ে রক্ত পড়লো, এগুলো হয় না, আমরা ডাক্তারের কাছে যাই না, যেতেই পারি, অনেক সময় করি। তো একটা মানুষ, তার জীবনটাও এরকম, সে
হালকা অনেক সময় একটু এরকম টুকটাক সমস্যা হতে পারে, সেটা ডাক্তারের কাছে যাবে, ডাক্তার চিকিৎসা দেবে। ইভেন আমাদের মেডিকেলে যে ফ্যাক্টর সাপ্লাই থাকে, আমাদের এইচটিসি সেন্টার বা হেমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টার বলে একটা আছে, এই ডিএসএ না, আমাদের রাজশাহী মেডিকেলে হেমাটোলজি ট্রিটমেন্ট সেন্টার একটা রিকগনাইজ, বাংলাদেশে 5-6টা সেন্টারের মধ্যে আমাদেরটা আর কি আছে, আমরা ফ্রি ফ্যাক্টর পাই। তো আমরা তখন তাকে গেছে ফ্যাক্টর 8 দিছি, সে ব্লিডিং বন্ধ হয়ে গেছে, 3-4 দিন ভর্তি থেকে চলে আসছে। এতে কিন্তু জীবনযাপনে কোনো হ্যাম্পার হয় না। তো এটা হচ্ছে মূল ব্যাপার ছিল, কিন্তু সেটাকে আসলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্নভাবে তৈরি করছে। তা আমরা মনে করি যে আজকে এক্সাক্ট জিনিসটা মানুষ জানুক, মূল জিনিসটা হচ্ছে এই, এবং ও বিয়ে করা, সংসার করা, বাচ্চা নেওয়া সবই পসিবল। এটা আসলে কোনো কিছু না। স্যারের কাছে গেছিলাম, আমি স্যারেরই পেশেন্ট। আমি স্যারের কাছে যাওয়ার পরে আমার রিপোর্ট গুলো দেখছে স্যারেরা, তারপর আমার হিমোফিলিয়ার এরকম রোগ বলছে, আমার সমস্যা ঠিক আছে, কিন্তু ক্যান্সার না। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগাররা আমাকে এটা ফেক ভিডিও বানিয়ে বলতেছে আমি ক্যান্সারে আক্রান্ত। আমি ক্যান্সার আক্রান্ত না, কিন্তু আমাকে মানুষ এটা ফল্ট বানিয়ে, কিন্তু এগুলো সবগুলো মানুষ কিন্তু ঠিকই টাকা ইনকাম করতেছে এগুলো বানায়, কিন্তু আমাকে ফল্ট বানায় ফেলতেছে। আমি গোটা দুনিয়াবাসীর কাছে ফল্ট হয়ে যাইতেছি, এবং দুনিয়াবাসী আমাকে খারাপ ভাবতেছে, আমি ব্যবসা খুলে বসছি, এরকমও কথা শুনতেছি। আমি চাই না এরকমটা হোক। আমি শুধু সহযোগিতা চাইছিলাম, যে আমি ভালো ট্রিটমেন্ট করে স্বাভাবিকভাবে বাঁচবো, এরকম কিছু চাওয়ার জন্য আমি সহযোগিতা চাইছিলাম। এটাই আমার অপরাধ হয়েছিল বিধায় মানুষ আমাকে এখন ক্যান্সার আক্রান্ত বানাই টাকা ইনকাম করতেছে, ভিউ কামাইতেছে, কিন্তু ওগুলো সবগুলা ফোর্স হচ্ছে আমি, এগুলা সব ফোর্স হচ্ছে আমি। আর কি বলবো, মানে মানুষ এত ইন্টেনশন খারাপ নিয়ে আমাকে মানে মন্তব্য জানাচ্ছে, যে যেগুলা মুখে না আনলেই না, আমি এগুলা নিতে পারতেছি না। আসলে মূলত আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল, আমার নাক মুখ দিয়ে রক্ত বের হয়, চোখ মুখ দিয়েও রক্ত বের হয়, আমি রক্ত বমি করি। আমি ঠিক আমার বিয়ের 6 মাসের মাথায় অ্যাক্সিডেন্ট করি, এটা হলো মূল সমস্যা। অ্যাক্সিডেন্টের পরে আমার এখানে 7টা সেলাই পরে, আমি দেখাইতে পারবো, চুল নাই, 7টা সেলাই পরে। তারপরে ওখান থেকে তার 2-1.5 মাসের মাথা থেকে আমার হঠাৎ করে গলা দিয়ে রক্ত ওঠা শুরু হয়। গলা দিয়ে হঠাৎ তার 2-3 মাস পর চোখের এই যে কোনা নালী দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। তারপর সবাই সিরিয়াস নেয় বিষয়টা। তারপর আমাকে দেন রাজশাহী নিয়ে যাওয়া হয়, রাজশাহীতে আমি ভর্তিও থাকি। তারপরে যে মুর্শিদজামান মিয়া স্যার, আপনি তো চিনেন, আমি ওই স্যারের কাছে গেছিলাম। স্যার আমাকে বললো যে তোমার তো হিমোফিলিয়া হয়েছে, তুমি ঢাকায় যাও, আগে ব্রনউইল টেস্ট, এটা তো ব্রনউইল টেস্টটা করে, হ্যাঁ এটা টেস্টটা করে আসো। আমি টেস্টটা করে আসছি। দেন তারপরে আমাকে টেস্ট করে আসার পর ফ্যাক্টর 8 নামে একটা ফ্যাক্টর দেওয়া হয়, তো আমি ফ্যাক্টরটাও নিই। তারপরে ফ্যাক্টর নেওয়ার 3 দিনের মাথায় আমার অতিরিক্ত বমি আসে। হ্যাঁ, মানে রক্ত বমিটা অতিরিক্ত আসে। তারপরে স্যার আমাকে আবার ওই 1550 নাম্বার আতিক পপুলার, আতিক স্যার, হ্যাঁ মেডিসিন বিশেষজ্ঞ, আমি ওর কাছে দেখাই। হ্যাঁ, ওর কাছে দেখাই, ও বলে যে এটা তো অনেক সমস্যা রোগ, আপনাকে আমি রেখে জাস্টিফাই করব, হ্যাঁ হ্যাঁ নির্ণয় করার চেষ্টা করবো। তা আমি বলছি আচ্ছা স্যার, আমি 49 নাম্বার ওয়ার্ড ভর্তি থাকি, ওখানে ভর্তি থাকি 15 দিন। আমাকে জাস্টিফাই করে, আমার চোখ দিয়ে তখন ব্লিডিং হচ্ছিল, আমাকে দেখে, মানে অনেক ডক্টর আসে আমাকে জাস্টিফাই করার জন্য, জাস্টিফাই হই। সমস্যা হচ্ছে তারপরে আমি দেখি, তারপরে ওরা বলে যে আপনারা এখানে আর দেখায়েন না, আপনারা ঢাকায় চলে যান। হ্যাঁ, ঢাকায় চলে যান। তারপরে আমি মনোরোগ বিশেষজ্ঞ MN রানা, হ্যাঁ ওর কাছেও দেখাই, ও বলে যে আপনারা ঢাকায় চলে যান। তারপর আমি ঢাকায় গেলাম, ঢাকায় ট্রিটমেন্ট করলাম, পিজিতে দেখালাম, ডেল্টাতে দেখালাম, বারডেইনে দেখালাম। সবাই বলে একই মন্তব্য দেয় যে আপনার এটা বিরল রোগ, সব রিপোর্ট ভালো দেখাচ্ছে, কিন্তু আপনার রিপোর্ট ধরা পড়তেছে না, আপনি এর জন্য ইন্ডিয়া যান, আপনার বেস্ট পলিসি হবে আপনি ইন্ডিয়া গিয়ে ভালো ট্রিটমেন্ট করেন। বাংলাদেশে তো এখন ভালো ট্রিটমেন্ট নাই, বা ভালো ট্রিটমেন্ট আসে না। আজ থেকে 1 বছর আগে কথা বলতেছি। রোগ ধরার ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট আছে, কিন্তু সমস্যা হয় কি, আমাকে আগে রোগটা ধরতে হবে। ট্রিটমেন্ট তো ওষুধের ব্যাপার, সে আমি দরকার হলে হায়ার করে আমি কন্ট্রাক্ট দিয়ে বাইরের দেশ থেকে ওষুধ নিয়ে চলে আসি, কিন্তু ওরা ধরতে চাচ্ছে রোগটা, হ্যাঁ ধরতে চাচ্ছে, বলছে যে আপনি যেহেতু অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার রোগটা আমরা ধরতে যাচ্ছি, ধরার জন্য আপনি ইন্ডিয়া যান। ইন্ডিয়া থেকে এসে ট্রিটমেন্টের প্রেসক্রিপশন বা রিপোর্ট গুলো অবশ্যই আমাদের আবার দেখাবেন, হ্যাঁ হ্যাঁ কি রোগ। তারপরে আমি এরকম বিরল রোগ কিন্তু আমাদের দেশে বাংলাদেশে 3 জন হয়েছে, হ্যাঁ এরকম বাংলাদেশে 3 জন বিরল রোগ 3 জন হয়েছে। দেন বাংলাদেশে 3 জনের রোগও ইন্ডিয়া যে, আমি তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করছি, আমার নামে নাম মিম, বরিশালে বাড়ি, গলাচিপা বাসে নাম আব্বু, গলাচিপাতে। ওখানে আমি ওর সাথে মানে জাগো অ্যাপ থেকে আমি ওর মানে শুনছি, মানে রোগটা আসলে কি রোগ, নিজেরও তো জানতে ইচ্ছা করে যে আসলে রোগটা কেমন রোগ। তারপর আমি জাগো অ্যাপ থেকে জানি যে বাংলাদেশে 3 জনের এরকম বিরল রোগ হয়েছে, ওরা বাংলাদেশের থেকে ইন্ডিয়া যায় ট্রিটমেন্ট করে ভালো করছে।
আচ্ছা, এখন আমি মিমের ব্যাপারটা আমি কিছু ক্লিয়ার করি। এখানে মিম অনেকগুলো ডাক্তারের সাথে ইনভলভ হয়েছে আর কি, হ্যাঁ, জি, মেডিকেলের সাথে ইনভলভ হয়েছে। এর জি, মধ্যে আমাদের ব্লাডের আমার স্যার আর কি, মোর্শেদুল মিয়া স্যার আমাদের মেডিকেলের ডিপার্টমেন্টের হেড, তার সাথে ইনভলভ হয়েছে। জি, আর একজন মেডিসিন কনসালটেন্ট আতিক স্যারের সাথে ইনভলভ হয়েছে। হ্যাঁ, জি, আমার একটা প্রিয় বড় ভাই সাইকিয়াট্রিস্ট তার ইনভলভ হয়েছে। সাধারণত আমি একটু বলি, সেটা হচ্ছে যে সে কিন্তু আমাদের এখানেই রাজশাহীতে প্রথম ছিল। তো হেমোফিলিয়া এ এমন জেনেটিক রোগ, এটা হচ্ছে ফিমেল যারা আছে ক্যারিয়ার হয়, তাদের সিম্পটম হয় না, মেল প্রকাশ পায়, মেলদের হয়। তো যেহেতু স্বাভাবিকভাবে তার ফিমেল, তো হয় না যে তাই না, হতে পারে, বাট খুবই রেয়ার। যার কারণে স্বাভাবিকভাবে মনে হয়েছে তাহলে এর মনে হয় ভন উইলম্যান ডিজিজ বলে একটা ডিজিজ আছে, ওটা হতে পারে। এরপরে সে কিন্তু ঢাকায় গেছে। ঢাকায় যে আরো একটা জিনিস বলি, এর সাথে আমাদের আর একটা জিনিস থাকে ফ্যাকটিশাস, যেটা আর কি সাইকিয়াট্রিক প্রবলেম, মানচাউসেন সিনড্রোম বলে একটা বিরল রোগ আছে। অনেকে মনে করছিল তারা হয়েছে কিনা, সেখানে এরকম হয়, সেল ফার্ম করে, বিভিন্ন জায়গায় রক্ত টক্ত বের করে। এই তো এই জন্য ওকে কিন্তু সাইকিয়াট্রিক ডাক্তারের কাছেও গেছে। এবং আমরা যদি রিপোর্টের বান্ডিলটা দেখতে পারি, এই যে হচ্ছে তার সমস্ত আরো আছে আর কি, এটা জাস্ট একটা সিম্পল এইভাবে করা হয়েছে। তো মেন যে জিনিস, এই জন্যই তাকে পাঠানো হয়েছিল ঢাকাতে। ঢাকাতে ভন উইলার ফ্যাক্টর এইগুলো সবই নরমাল আসছে। আলটিমেটলি অনেকে ভাবতে সাইকিয়াট্রিক প্রবলেম, সেইভাবে করে সে সাইকিয়াট্রিক ডাক্তারও আমি দেখাইছে, নিউরোসায়েন্সও দেখাইছি, নিউরোসাইন্সও ঢাকার দেখাইছে, বিভিন্ন নিউরোসায়েন্স। জায়গায় দেখাইছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, তার কিন্তু ফ্যাক্টরির সমস্যা। ইভেন আমার রাজশাহী মেডিকেলে, শুধুমাত্র রাজশাহীতে, রাজশাহী মেডিকেলের আমাদের হেমাটোলজি ডিপার্টমেন্ট ল্যাবেই কিন্তু শুধু ফ্যাক্টর 8 9 আর কোথাও কিন্তু বাইরে হয় না। এবং ওখানেই করে দেখা গেছে যে হেমোফিলিয়া এ মাইল্ড ফর্ম। এখন ব্যাপার হচ্ছে, অনেকে বলতে পারে যে মাইল্ড ফর্মে যারা ডাক্তার আর কি স্পেশালিস্ট, সেভাবে মাইল্ড ফর্মে ব্লিডিং সাধারণত এরকম হয় না, ন্যাচারালি হয় না। কিন্তু এভরিথিং ইজ পসিবল, রেয়ার কেস আছে। অনেক সময় দেখা যাচ্ছে ফ্যাক্টর লেভেলও মাইল্ড, কিন্তু তার জেনেটিক যে মিউটেশনের কারণে তার ব্লিডিং সিম্পটমটা বেশি, এরকম বেশি, হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তো ওর ক্ষেত্রে ওরকম হয়েছে, মাইল্ডের সাধারণত প্রকাশ পায় না, এটা একটা ব্যাপার। ওর ক্ষেত্রে দুটোই বিরল। ও যেটা বললো যে এরকম 3টে দেখা গেছে। কেন 3টার কথা বললো? হেমোফিলিয়া তো 3টা না, আরো বেশি আছে। কিন্তু ফিমেল পেশেন্ট হেমোফিলিয়া, এটাও বুঝাইছে যে ফিমেল এটা পেশেন্ট 2 জন, আর একজন হলো শুধু এই মেল। যে আচ্ছা, যাও, তার মানে এই যে এইগুলো খুবই বিরল, সেটাই আর কি বোঝানো হয়েছে। তো মেন যে ব্যাপার, আপনাদের সবার কাছে অনুরোধ, আজকের এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস জানতে পারলাম, ওর রোগটা কি আমরা জানতে পারলাম। এক সেকেন্ড ইস্যু যেটা আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে যে এর চিকিৎসা বা যে ধরনের সাপোর্ট দরকার, সেটা তো আর কি সব মোটামুটি আছে, আমরা দিব, তার চেষ্টা করব। আপনাদের প্রতি অনুরোধ, ও যেহেতু জীবনযাপন চলাফেরা সবই স্বাভাবিক করতে পারবে, ওকে একটু স্বাভাবিক জীবনে আপনারা ফিরতে দেন। জি, জি। ওর বাড়ির, ওর দাবি একটাই এখন, ওর টাকা পয়সা বা এইসব কোনো কিছু ওইভাবে দরকার লাগবে না। নাই, আমাকে শুধু একটু অনেকে বাঁচতে ভিডিও দেন। করে, হ্যাঁ ভিডিও করে এইভাবে ছড়ায়, ওর জীবনটাকে আরো শেষ করতেছে, ভিউ কামাচ্ছে আর ই করতেছে, কিন্তু ভুক্তভোগী হচ্ছে ও। ও হচ্ছে ভুক্তভোগী হচ্ছে। তো ওকে এই এই আশেপাশেও তো ওকে চলতে হয়, ওকে সমাজের মধ্যে বসবাস করতে হয়, তাই না? তো আপনারা ওকে নিয়ে আর আর অতিরঞ্জিত করেন না। ও স্বাভাবিক জীবনযাপন করুক, পড়াশোনা, জীবনযাপন সবই চলুক। এবং আমরা আশা করব ও সুন্দর আবার তার মানে ও একটা সুন্দর সংসার হবে, বাচ্চা-কাচ্চা হবে, তাদেরকে নিয়ে ও সুখী থাকবে। এটা হচ্ছে মূল ব্যাপার। তো আমাদের সাথে আজকে আমরা তো আশরাফ অর্গানাইজেশন থেকে আসছি, এই যে আমার পাশে আমাদের সভাপতি আছে বা অন্যরা আসছে। আমাদের মূলই ছিল ওকে কিভাবে আমরা হেল্প করতে পারি। সাথে আপনারা দেখছেন যে এই যে সাংবাদিকরা আসছে, আমরা এর সাথে সাংবাদিকও পেয়ে গিয়েছি। সেও, আমি আশা করব সে রিয়েল যে সিনারিওটা, ওকে না করে, ওর সেফটি মেইনটেইন করে যেভাবে একটা রিপোর্ট হওয়া দরকার, সেইভাবে একটা সংবাদপত্রে বা তাদের অনলাইন ইসে এটা প্রচার হবে, এবং সবাই ব্যাপারটা জানবে, এবং সবাই আমরা তার প্রতি আর কি সেইভাবে পজিটিভ মনোভাব নিয়ে স্বাভাবিক জীবনযাপন করবে, সেই প্রত্যাশা।